পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড ও আশপাশের ভাঙন রোধে নির্মাণ হবে স্থায়ী বাঁধ। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কাজ করবে সেনাবাহিনী ও কোস্টগার্ড, জানালেন দুই উপদেষ্টা। মধ্যরাতে উঠছে সাগরে মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। উপকূলে নোঙর করা ট্রলারে ফিরছেন জেলেরা। চলছে মাছ ধরার প্রস্তুতি, বৈরী আবহাওয়ার শঙ্কা। ঈদের টানা ছুটিতে পর্যটন ও বিনোদন কেন্দ্রে মানুষের ঢল। বৃষ্টিতে ভিজে কক্সবাজার সৈকতে সমুদ্র স্নানে আনন্দ উদযাপন। চিড়িয়াখানায় শিশুদের উচ্ছ্বাস। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। পদ্মা সেতুর কাছাকাছি ভাটিতে থাকা কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ সহ আশপাশের এলাকার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। এছাড়া নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনে সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহযোগিতা নেওয়া হবে। শরীয়তপুরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনে এসে কথা জানালেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা। ঈদের দিন গত ৭ জুন তীব্র স্রোতে ধসে পড়ে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ২৫০ মিটার অংশ। ইতিমধ্যে ধসে যাওয়া অংশের সংস্কার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বুধবার ওই স্থান পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, পদ্মা সেতুর কাছাকাছি ভাটিতে থাকা কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ সহ আশপাশের এলাকার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। ডিজাইন লাগবে, এটা তো টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা সরকারে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেব। যত দ্রুত সম্ভব যদি আমাদের কাছে ফিজিবিলিটি টেকনিক্যাল ডিজাইনগুলো দেয়, আমরা তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করব। আর সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান বলেছেন, নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা নেওয়া হবে। ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে। গত 10 বছরের পানির গতি প্রবাহ দেখবেন, নদীর স্রোতে এই অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে তার একটা সমাধান দেবে, তারপরে সেটার ভিত্তিতে আমরা কাজ করব। পদ্মা সেতুর আশপাশে জেগে ওঠা চর খনন করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক করতে পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান দুই উপদেষ্টা। সময় সংবাদ, শরীয়তপুর। সাগরে মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে। এরই মধ্যে কক্সবাজার উপকূলে নোঙর করা ট্রলারে ফিরেছে অনেক জেলে। তবে সরকারি নিষেধাজ্ঞা শেষ হলেও এখন প্রাকৃতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন জেলেরা। তাই সাগরে অনেক ট্রলারই যাচ্ছে না বলে জানিয়েছে জেলা ফিশিং বোট মালিক সমিতি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরে মাছ শিকারে সরকারি ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার মধ্যরাতে। এর আগেই কক্সবাজার উপকূলে ফিরতে শুরু করেছেন শত শত জেলে। উপকূলে নোঙর করা ট্রলারে পার করছেন ব্যস্ত সময়। জাল, আপনার এই বরফ, এই তেল, পানি, বাজার সানি এগুলো নিয়ে আমরা সাগরে যাবো। সাগরে যেতে পারলে আমরা খুশি। বন্ধ যখন করছে, এখন ইনকাম শুরু হচ্ছে, আমাদের খুব আনন্দ লাগছে। এদিকে সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে এখন প্রাকৃতিক নিষেধাজ্ঞার মুখে পড়ছেন জেলেরা। কারণ নিষেধাজ্ঞা শেষের পরেই শুরু আষাঢ় মাস। তখন সাগর বৈরী থাকায় জেলেদের মাছ শিকারে পাঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ট্রলার মালিকরা। আষাঢ় মাসে জ্বর তুফান অনেক বেশি হয়ে থাকে। আমরা কি জীবনের ঝুঁকি নিয়ে কি আমরা এখানে সাগরে কিভাবে যাব? খুব ঝুঁকিতে আছি আমরা। এখন যাব, মাছ পাবো কিনা, মাছ কি রকম হবে। আমাদের 30% বোটেই মাছ ধরার প্রস্তুতি নিয়েছে, আর 70% বোট মাছ ধরার প্রস্তুতি নেয় নাই। যেহেতু আমাদের কালকে বন্ধ শেষ, এর একদিন পরে থেকে আষাঢ় মাস শুরু, তাহলে এটা প্রাকৃতিকভাবে এমনি সাগরে মাছ ধরা বন্ধ হয়ে যাবে। যার কারণে আমাদের এইবার বন্ধটা 58 দিন বন্ধটা আমরা এটাকে 88 দিন হিসাবে বা 90 দিন হিসাবে নিচ্ছি। কক্সবাজারে যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান রয়েছে ৬,৭৮৪টি, আর নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৬৫,০০০। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মুন্সিগঞ্জের মিরকাদি মাছের আড়তে বড় ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে ৩,৩০০ টাকা পর্যন্ত। এই আগুন দরের জন্য ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেটকে। আর আড়তদাররা বলছেন সরবরাহ বাড়লেও ঈদের ছুটিতে মাছের চাহিদা বেশি, তাই দর বেড়েছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ।
ডাকে সরগরম মাছের আড়ত। ধলেশ্বরী নদী তীরের মিরকাদিম মাছের আড়তে ইলিশের দাম উঠেছে কেজিতে ৩,৩০০ টাকা পর্যন্ত, যেটি সপ্তাহ ব্যবধানে বেড়েছে কেজিতে অন্তত ৬০০ টাকা। এই অঞ্চলের সর্ববৃহৎ হাটে ইলিশ ছাড়াও তোলা হয় রুই, কাতল, পাঙ্গাস, আইড়, বোয়াল সহ নানা প্রজাতির তাজা মাছ। পাওয়া যায় হিমায়িত সামুদ্রিক মাছও, তবে সব মাছের দামই চড়া। এই জন্য সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। আমার মনে হয় যে সিন্ডিকেট হইতেছে, এই জন্য এই মাছের দামটা বেশি। এখন সাধারণ মানুষ তো খাওয়াটা অস্বাভাবিক হয়ে গেছে। আগুনের মতন মাছের দাম, এ তো সাধারণ মানুষ এত দামে মাছ কিনে খাওয়ার মতন সম্ভব না। যদিও আড়তদাররা অভিযোগ অস্বীকার করে বলছেন সরবরাহের পাশাপাশি চাহিদাও বেশি, তাই দর চড়া। ঈদ বাজার জেলারা সব জেলার গাঙ্গে নামে নাই মাছের দাম, যেমন কাস্টমার বেশি আর কি। অন্তরিত ছুটি শেষ হয় নাই, ওই ঢাকা শহরের মানুষ তো আমাদের দেশে পড়ছে, হেরা কিনা খাইতেছে, এই জন্য মাছের দামটা একটু বেশি। মিরকাদিম আড়তে উপকূলীয় জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ আসে। শতাব্দী প্রাচীন এই হাটের ৪৩ আড়ত ঘিরে ২ থেকে ৩ ঘন্টায় প্রতিদিন বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মিরকাদিম থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ঈদের আনন্দ উপভোগে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। নাগরদোলা, ঝর্ণা, ঝুলন্ত সেতু ও সবুজে ঘেরা পাহাড় সহ নানা দর্শনীয় স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতেছেন বিনোদন প্রেমীরা। খুশির রং লেগেছে শিশুদের মনেও। সাগরের ঢেউ আছড়ে পড়ছে তীরে, ঢেউয়ের তালে নিজেদের ভাসিয়ে আনন্দে মাতোয়ারা পর্যটকরা। কক্সবাজারের বিভিন্ন সৈকত পয়েন্ট এখন পর্যটকদের দখলে। ঈদের টানা ছুটি উপভোগে পরিবার নিয়ে সৈকতে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। নোনা জলে খুনসুটি কিংবা স্মৃতির ফ্রেমে নিজেদের বন্দী করতে ব্যস্ত অনেকেই। সবাই সবার মতো আনন্দ করতেছে, সবার ফ্যামিলিটা ভালো লাগতেছে দেখতে। সারা বছরের যে ক্লান্তি এটা দূরীভূত করে ফেলে আমরা এখানে এসে। কানায় কানায় পূর্ণ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমিতে ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন বিনোদন প্রেমীরা। পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে বগুড়ার মহস্থানগড়ে প্রত্নতত্ত্ব নিদর্শন দেখতে যান অনেকে। দর্শনার্থীদের নিরাপত্তা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। প্রথমে গেলাম বিহল লক্ষিন্দারের বাসরগড়, ওখান থেকে আসলাম এই মহস্থানগড় জাদুঘরে। রাজার আমলের যে প্রত্নতত্ত্ব, ভাস্কর্য, মূর্তি ইত্যাদি আর কি, আরো অনেক কিছু আছে দেখার মতো। শুধু বড়রাই নয়, উৎসবের রং লেগেছে শিশুদের মনেও। বাবা মায়ের হাত ধরে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় যায় শিশুরা। বাঘ, ভাল্লুক, বানর সহ নানা প্রজাতির পশু পাখি দেখে উচ্ছ্বসিত তারা। তীব্র গরম উপেক্ষা করে বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করে শিশুরা। ছুটি পায় না, তার জন্য গরমের মধ্যে আসছি। সন্তানের আনন্দ দেখে পরিতৃপ্ত বাবা মায়েরাও। ফাহরি ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন সহকর্মী ইকরামুল কবির। ঈদ বিনোদনের আরো খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদ উৎসবের পঞ্চম দিনেও পর্যটকদের আনন্দ উল্লাস কমছেই না। বিভিন্ন পর্যটন কেন্দ্রে তারা ভিড় জমিয়েছেন। বিকেল বেলাটা এই যে সিলেট নগরীর একেবারে নিকটবর্তী যে চা বাগানগুলো আছে, সেই বাগানগুলোতে এসে তারা ভিড় জমাচ্ছেন। এই দেশের প্রাচীনতম এই চা বাগান লাক্কাতুরা চা বাগান, পার্শ্ববর্তী রয়েছে দেশের প্রথম যে কমার্শিয়াল বাগান যেটি রয়েছে মাল্লিছড়া চা বাগান। সবকিছু মিলে সব চা বাগানগুলোতে এখানে যে ধরনের ভিড় দেখা যাচ্ছে, সব বাগানগুলোতে এই ধরনের ভিড় দেখা যাচ্ছে। এই সিলেটের যে যারা বেড়াতে এসেছেন সিলেটের বাইরে থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসে জাফলং, রাতারগুল, সাদা পাথর, বিছনাকান্দি সব বেড়ানো শেষ করে বিকেল বেলাটা এসে চা বাগানগুলো স্পর্শ করে দেখে, চা বাগানগুলো স্পর্শ করে দেখেন এবং চা বাগানগুলো দেখার পরে তাদের হয়তো দিনের বেড়ানো শেষ হয়। দিনের বেড়ানো শেষ হওয়ার পরে এবং তারা হয়তো ফিরে যায় কিংবা আগামীকালকে আবার অন্য কোথাও যাবে। আমরা কদিন থেকে লক্ষ্য করছি, ঈদের দিন থেকে আজকে পর্যন্ত প্রতিটা দিন বিকেল বেলা একবার সন্ধ্যা পর্যন্ত এই ধরনের ভিড় আমরা লক্ষ্য করছি চা বাগানগুলোতে এবং ভিড়ের কোনো শেষ নেই। ভিড় চলতে থাকবে আগামী বৃহস্পতি শুক্রবার পর্যন্ত। এবং যারা পর্যটকরা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা বেশ তৃপ্তি সহকারে এই সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো
ঘুরে তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছেন। বৃষ্টি নেই, ঝড় নেই, কিন্তু প্রচণ্ড রোদ উপেক্ষা করে, প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে একেবারে শান্তিপূর্ণ পরিবেশে পর্যটকরা সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে বেড়াচ্ছেন। আমরা দেখেছি প্রত্যেকটি পর্যটন কেন্দ্র সাদা পাথরে উপচে পড়া ভিড়, জাফলং, রাতারগুল, বিস্তাকান্দি, ওদিকে মৌলভীবাজারে মাধবকুণ্ড। এক কথায় বলা যায় সিলেট যে 12,500 বর্গ কিলোমিটারের সিলেট বিভাগ, এই সিলেট বিভাগের যে 4টি জেলা জুড়েই রয়েছে বিভিন্ন পর্যটন স্পট। এই সিলেটের বিভিন্ন পর্যটন স্পট ছাড়া সুনামগঞ্জে রয়েছে বিভিন্ন হাওরগুলো রয়েছে এবং মৌলভীবাজারে মাধবকুণ্ড রয়েছে। মৌলভীবাজার জেলা দেশের সবচেয়ে বেশি চা বাগানগুলো রয়েছে। সবকিছু মিলে বলা যায় সিলেটে যারাই বেড়াতে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা দেশের বাইরে থেকে, তারা এসে পুরো সিলেট বিভাগ ঘুরে একটা তৃপ্তি নিয়ে তাদের গন্তব্যে ফিরে যান। এবার সেই অবস্থায় প্রত্যেকটি পর্যটকের কাছ থেকে আমরা সেই অনুভূতি পেয়েছি। মোটামুটি এ ছিল পঞ্চম দিনে, ঈদ উৎসবের পঞ্চম দিনে পর্যটকদের যে ভিড় লেগেছে লাক্কাতুরা চা বাগান এলাকার, তার সবশেষ খবর। লাক্কাতুরা চা বাগান থেকে ঈদ বিনোদনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। আইন পাশের 2 যুগ পর আলোর মুখ দেখছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি নিয়োগ পাওয়ার পর কাজেও যোগ দিয়েছেন প্রথম উপাচার্য। স্থান চূড়ান্ত না হওয়ায় অস্থায়ী ক্যাম্পাসে দেশের 55তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। 2 যুগের অচল অবস্থা কাটিয়ে উপাচার্য নিয়োগের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর আগে 2001 সালে ও 2023 সালে মন্ত্রী পরিষদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বাস্তবায়নের পর সরকার 2 দফায় প্রজ্ঞাপন জারি করলেও দীর্ঘ সময় চিঠি চালাচালির মধ্যে সীমাবদ্ধ ছিল কার্যক্রম। সর্বশেষ গত 3 জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক কুদরতি জাহানকে উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয়। বগুড়ায় যে নতুন করে ভিসি নিয়োগ দেওয়া হলো, তো এটার মাধ্যমে আমরা আশা করছি যে বগুড়ার যে শিক্ষার মানটা এটা উন্নত হবে। বগুড়াতে বিশ্ববিদ্যালয় আবার চালু হয়, তো আমরা উচ্চ শিক্ষার জন্য বাইরে আমাদের যেতে হবে না। জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন দ্রুতই অস্থায়ী ক্যাম্পাসে শুরু হবে কার্যক্রম। সামনের দিন আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না এখানে এই ইউনিভার্সিটিতে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি দিতে। 26-27 থেকে আমি আমার আশা যে আমি 8টা সাবজেক্ট নিয়ে আমি একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়টিতে 2026-2027 শিক্ষাবর্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। পাবনায় দোকান থেকে ফল কেনার সময় কাভার্ড ভ্যান চাপায় মা মেয়ে সহ 3 জন মারা গেছেন, আহত হয়েছেন 1 জন। সকালে ঈশ্বরদীর মুন্নার মোড়ে লিচু বিক্রি করছিলেন আনিসুর রহমান। স্ত্রী সন্তান নিয়ে কুষ্টিয়া থেকে নাটোর যাওয়ার পথে আনিসুরের দোকানের সামনে মোটরসাইকেল থামিয়ে লিচুর দরদাম করছিলেন বিজিবির সাবেক সদস্য মফিজুল ইসলাম। হঠাৎ দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান মফিজুল সহ 4 জনকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে লিচু বিক্রেতা ও মফিজুলের স্ত্রী সন্তানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বগুড়ায় ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় বাস চাপায় বাবা ছেলে নিহতের ঘটনায় বাস চালককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে গাজীপুর থেকে গ্রেফতার করা হয় বাস চালক জসিমউদ্দিন ওরফে নানাকে। একই সঙ্গে সিরাজগঞ্জ থেকে জব্দ করা হয়েছে বাসটিও। গত 7 জুন সকাল 7টার দিকে শাহজাহানপুর উপজেলার 9 মাইল এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে বাস চাপায় নিহত হন চাঁদ মিয়া ও তার 5 বছরের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ। ঘটনার পরদিন নিহতের বড় ভাই রাজা মিয়া শাহজাহানপুর থানায় একটি মামলা করেন। মনের হিসাবে নয়, রাজশাহী বিভাগে খুচরা ও পাইকারি পর্যায়ে আম বিক্রি করতে হবে কেজিতে। দুপুরে বাগান মালিক ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের আম বাগানি, ব্যবসায়ী, আড়তদার, হাট ইজারাদাররা উপস্থিত ছিলেন। রাজশাহী অঞ্চলে 1 মণ আম কেনার সময় আড়তদাররা 42 থেকে 55 কেজি পর্যন্ত নিয়ে থাকেন, তবে চাষিদের 40 কেজি বা 1 মণের দামই দেন। বিভিন্ন সময় এই ঢলন প্রথা থামাতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও কার্যকর হয়নি। তবে এবার কেজি হিসেবে কেনাবেচা হলে মনের অতিরিক্ত আম নেওয়া বন্ধ হবে বলে মনে করছে প্রশাসন। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড ও আশপাশের ভাঙন রোধে নির্মাণ হবে স্থায়ী বাঁধ। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কাজ করবে সেনাবাহিনী ও কোস্টগার্ড, জানালেন 2 উপদেষ্টা। মধ্যরাতে উঠছে সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা। উপকূলে নোঙর করা ট্রলারে ফিরছেন জেলেরা, চলছে মাছ ধরার প্রস্তুতি।
বৈরী আবহাওয়ার শঙ্কা। ঈদের টানা ছুটিতে পর্যটন ও বিনোদন কেন্দ্রে মানুষের ঢল। বৃষ্টিতে ভিজে কক্সবাজার সৈকতে সমুদ্র স্নানে আনন্দ উদযাপন। চিড়িয়াখানায় শিশুদের উচ্ছ্বাস। এই ছিল বাংলা সময়। সঙ্গে থাকুন সময়ের।